বিসমিল্লাহ রহমান রহিম। আজকে হচ্ছে 11ই ডিসেম্বর 2025। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের তামাদি আইনের তৃতীয় ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব তামাদি আইনের 12 ধারা, তামাদির মেয়াদ গণনা, কম্পিটিশন অফ পিরিয়ড অফ লিমিটেশন। কম্পিটিশন অফ পিরিয়ড অফ লিমিটেশন সম্পর্কে আলোচনা করেছে 12 থেকে 15 ধারা। দেখেন, তামাদি মেয়াদ গণনা সম্পর্কিত বিধান তামাদি আইনের তৃতীয় অংশের 12 থেকে 25 ধারা, অ্যাকচুয়ালি 25 হবে, 12 থেকে 15 না, 12 থেকে কত, 25 করেন, 12 থেকে 25। 25 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। অন্যদিকে তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে কোন কোন সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে সেটা 12 থেকে 17 ধারা পর্যন্ত আলোচনা করেছে। সো আমরা মেইনলি যেটা দেখব, প্রথমেই চলে আসি, দেখেন 12 ধারা। 12 ধারা, প্রথমে দেখেন ধারা 12, আইনগত কার্যধারায় ব্যয়িত সময় বাদ দেওয়া, এক্সক্লুশন অফ টাইম ইন লিগাল প্রসিডিংস। ইংরেজিটা মনে রাখতে হবে, এক্সক্লুশন অফ টাইম। এক্সক্লুশন মানে হলো বাদ দেওয়া, এক্সক্লুশন অফ টাইম মানে হলো সময় বাদ দেওয়া, ইন লিগাল প্রসিডিংস মানে আইনগত কার্যধারায়। দেখেন, 5 ধারায় বলছে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, মানে কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ। যদি বলে এক্সটেনশন তাহলে 5, আর যদি বলে এক্সক্লুশন তাহলে কত, 12। তো 12 ধারার সারমর্ম হলো যে আপনি যখন কজ অফ অ্যাকশন উদ্ভব হবে, অর্থাৎ একটা মামলার কারণ উদ্ভব হবে বা একটা আপিল কখন করবেন উদ্ভব হবে, তখন কোন কোন সময় বাদ দিয়ে আপনার ওই সময়টা গণনা করতে হবে, এই বিষয়টা আলোচনা করেছে কত ধারায়, 12 ধারায়। এবং 5 ধারার ক্ষেত্রে যে বিষয়টা ছিল, 5 ধারার ক্ষেত্রে যে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল রিভিউ রিভিশন করতে পারেন নাই, নির্দিষ্ট সময়ের মধ্যে পারেন নাই, এই কারণে পরবর্তীতে আপনি গিয়ে আবেদন করছেন যথোপযুক্ত কারণ দেখাইয়া। আর 5 ধারায় বিলম্ব মওকুফ করা ছিল বিবেচনামূলক, কিন্তু 12 ধারায় যে গ্রাউন্ড গুলো বলছে এইগুলা বাদ দিতে আদালত বাধ্য, বাদ দিতে বাধ্য। এই যে দেখেন, প্রথমে দেখেন, কোনো মামলা, আপিল বা দরখাস্তের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করতে যেদিন থেকে উক্ত গোল দিবেন উক্ত মেয়াদ আরম্ভ হবে সেই দিনটি বাদ দিতে হবে। 12-1 আমরা এখন থেকেই মনে রাখবো যাতে লিখিতর পড়া এই জায়গা থেকে হয়ে যায়। এই জায়গা কি কথা বলছে, কোনো মামলা, আপিল বা দরখাস্তর তামাদি মেয়াদ গণনা করতে করতে যেদিন থেকে ওই ওই সময়টা আরম্ভ হবে ওই দিন বাদ দিয়ে আমি তামাদি মেয়াদ গণনা করবো। মানে কি রকম, ধরেন আজকে আমারে আমার স্থাবর সম্পত্তি থেকে বেদখল করছে, কারণ আমি যদি আজকে ধরেন 11ই ডিসেম্বর, আমি তো নর্মালি মামলা করব কারণ উদ্ভব হওয়ার 6 মাসের মধ্যে, তাহলে এই 6 মাসের মধ্যে আজকে যে ঘটনা ঘটছে আজকে আরম্ভ হয়েছে, তো আজকের দিন বাদ দিয়ে 6 মাস গণনা করব, মানে আগামীকাল থেকে 6 মাস। বুঝেন কিনা? তাহলে 12-1 বলছে যে মামলা, আপিল বা দরখাস্তের ক্ষেত্রে যেদিন থেকে মেয়াদ আরম্ভ হবে ওই দিন বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে। 12-র কত, 1। এবং এখান থেকে এই 12 ধারা থেকে কিন্তু এবার প্রশ্ন আসছে লিখিত পরীক্ষায়, 5 মার্কের প্রশ্ন। মানে আপনি যদি 12 ধারা পড়েন, বুঝেন, তাহলে ওই 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 প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। ওই জায়গা একটা প্রশ্ন আসছে, একটু পরে আসতেছি ওই টপিকে, যে অমুক তারিখে রায় দিছে, স্বয়ংক্রিয়কৃত নকল তুলতে এত সময় লাগছে, এখন সে আপিল করবে কত দিনের মধ্যে, আলোচনা করুন। তাহলে আমার এই জায়গায় আলোচনা করতে হবে কত ধারা, 12 ধারা। তাহলে আমি 12-1 মনে রাখবো, যেদিন থেকে মেয়াদ আরম্ভ হবে সেই দিন বাদ দিতে হবে। এটা কত, 12-1। আমি 12-2-এ চলে আসি, দেখেন আপিল, আপিলের অনুমতির দরখাস্ত অথবা রায় রিভিউয়ের দরখাস্ত। কি কি দেখেন, আপিল, আপিলের অনুমতির দরখাস্ত, আর একটা কি, রায় রিভিউয়ের দরখাস্ত। এই জায়গায় কিন্তু মূল মামলার কথা বলে নাই, একে মামলার কথা বলছিল, সুট। দেখছেন, ওই যে মামলা, আপিল বা দরখাস্ত বলছিল একে, কিন্তু এই জায়গা বলছে আপিল, আপিলের অনুমতির দরখাস্ত আর রায় রিভিউয়ের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করতে হবে যেদিন গোল দিবেন উক্ত রায় ঘোষণা করা হয়েছে। যেদিন রায় ঘোষণা করা হয়েছে সেই দিনকে, মানে আজকে যদি কারো বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেয়, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করতে হয় 7 দিনের মধ্যে, তাহলে আজকে ঘোষণা করছে, আজকের দিনটা কি বাদ যাবে। এটা বলছে কততে, 12-2। বুঝছেন? এখন মূল মামলার ক্ষেত্রে তো রায় ঘোষণার ব্যাপার ট্যাপার নাই, মূল মামলার ক্ষেত্রে তো কারণ উদ্ভব হয়। এই কারণে 12-1-এর ক্ষেত্রে মূল মামলা প্রযোজ্য, কিন্তু 12-2-এর ক্ষেত্রে মূল মামলা প্রযোজ্য না।
তারপরে দেখেন, যে ডিক্রি, আদেশ বা দণ্ডাদেশ সম্পর্কে আপিল করা হবে বা রিভিউ প্রার্থনা করবে, তার গোল দিবেন নকল বা স্বয়ংক্রিয়কৃত নকল গ্রহণ করতে যে সময় হবে তা বাদ দিতে হবে। ওই যে যে দণ্ডাদেশ দিল মানে মৃত্যুদণ্ড দিল, বা দেওয়ানি মামলা হলে ডিক্রি দিল, বা কোনো আদেশ দিল, এই আদেশ দেওয়ার পরে তো আপনি আপিল করবেন, কখনো 30 দিন, কখনো 7 দিন, কখনো 60 দিন। বাট আপিল করতে হলে তো যে আদালত ওই আদেশটা ডিক্রিটা দিল সেই আদালতে কি লাগবে, সার্টিফাইড কপি লাগবে। দেখা গেল সার্টিফাইড কপি তুলতেই লাগছে 15 দিন। এখন আপনার আপিলের তামাদি মেয়াদ ধরেন 7 দিন, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল তো তামাদি মেয়াদ 7 দিন, কিন্তু সার্টিফাইড কপি তুলতেই লাগছে 15 দিন। তাহলে কি আমার 7 দিন, তাহলে কি আমার তামাদি মেয়াদ শেষ? না, তামাদি মেয়াদ শেষ না। তাহলে এই সার্টিফাইড কপি বা সহিমুদ্রিত নকল তুলতে যে সময় লাগবে সেই সময়টা বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে। তাহলে রায় ঘোষণা করছে ওই দিন বাদ, আর সার্টিফাইড কপি কালেক্ট করতে যত সময় লাগছে এই সময়টা বাদ দিয়ে তারপর থেকে হলো 7 দিনের মধ্যে আপিল করতে হবে। বুঝেন না কেন, বুঝেন কিনা? তাহলে 12-এর দুইটা বিষয়, যেদিন রায় ঘোষণা করছে সেই দিন বাদ, আর ডিক্রি, আদেশ বা দণ্ডাদেশ কি কি, ডিক্রি, আদেশ বা দণ্ডাদেশের সার্টিফাইড কপি স্বয়ংক্রিয়কৃত নকল সংগ্রহ করতে যে সময় লাগে সেটা বাদ দিতে হবে। এটা কত, 12-2। 12-3 আসি আমরা, দেখেন যে ক্ষেত্রে, আন্ডারলাইন করেন, যে ডিক্রি সম্পর্কে আপিল বা রিভিউ প্রার্থনা করা হয় সেই ক্ষেত্রে আন্ডারলাইন গোল দিবেন যে রায়ের উপর উক্ত ডিক্রি প্রতিষ্ঠিত, সেই গোল দিবেন রায়ের নকল উত্তোলনের জন্য যে সময় ব্যয় হবে তা বাদ দিতে হবে। রায়ের নকল 12-2 ছিল আপনার কাছে আপাত দৃষ্টিতে, 12-2 আর 12-3 এক মনে হয়, বাট অ্যাকচুয়ালি এক না। 12-2 ওই জায়গায় কয়েকটা কথা আছে দেখেন, এই জায়গায় ডিক্রি আছে, আদেশ আছে, দণ্ডাদেশ, এগুলোর নকল। আর 12-3 বলছে রায়ের নকল। কি বলেন, রায়ের নকল সংগ্রহ করতে যে সময় লাগে সেটা বাদ দিতে হবে। কারণ আমরা জানি যে দেওয়ানি মামলায় আগে দেয় রায়, পরে দেয় ডিক্রি। তাহলে যদিও ডিক্রি আর রায় একই তারিখ উল্লেখ থাকে, তাহলে ডিক্রির নকল সংগ্রহ করতে যে সময় যাবে এটা বাদ দিতে হবে 12-2। আর রায়ের নকল সংগ্রহ করতে যে সময় যাবে সেটা বাদ দিতে হবে কত, 12-3। তাহলে আপনি মনে রাখবো যে 12-2 কিন্তু দেওয়ানি ফৌজদারি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ ওই জায়গায় ডিক্রি আছে, আদেশ আছে, দণ্ডাদেশ আছে, পাইছেন? ডিক্রি আছে, আদেশ আছে, কি দণ্ডাদেশ আছে, কিন্তু এখানে 12-3 বলছে ডিক্রি সম্পর্কে আপিল বা রিভিউ প্রার্থনা করা হয় সেই ডিক্রি বা সেই রায়ের নকল। তাহলে 12-3 শুধু কিসের নকল, রায়ের নকল। কিসের নকল, রায়ের নকল। তাহলে আমি একটু সূক্ষ্ম পার্থক্য বুঝতে হবে। 12-1 যেদিন আরম্ভ হবে সেই দিন বাদ, 12-2 যেদিন রায় ঘোষণা করা হবে সেই দিন বাদ, বা ডিক্রি বা দণ্ডাদেশের নকল সংগ্রহ করতে যে সময় লাগবে সেটা বাদ, এটাও 12-2। 12-3 রায়ের নকল সংগ্রহ করতে যে সময় লাগবে সেটা বাদ দিতে হবে, এটা কত, 12-3। কোন গোল দিবেন রোয়েদাদ বাতিল, রোয়েদাদ, কোন রোয়েদাদ বাতিল করার দরখাস্তের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করতে রোয়েদাদ, আন্ডারলাইন করুন, উত্তোলন করতে যে সময় ব্যয় হবে তা বাদ দিতে হবে। রোয়েদাদ উত্তোলন শব্দটা বলতেন, রোয়েদাদ উত্তোলন, রোয়েদাদ উত্তোলন করতে যে সময় লাগবে সেটা বাদ দেবে। এখন যদি বলেন স্যার রোয়েদাদ, রোয়েদাদ হলো সালিসির ক্ষেত্রে যে সিদ্ধান্ত দেয় সেটাকে বলে রোয়েদাদ, মামলার ক্ষেত্রে বলে রায়। আর সালিশ করে যখন কোনো সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত হলো বলে রোয়েদাদ, আর ইংরেজিতে বলে অ্যাওয়ার্ড, AWARD, AWARD। তাহলে যখন কোনো সালিসিতে রোয়েদাদ দেওয়া হয়, ওই রোয়েদাদ যদি কেউ, রোয়েদাদের বিরুদ্ধে যদি কেউ আপিল করে বা রোয়েদাদের বিরুদ্ধে যদি কেউ সংক্ষুব্ধ হয়, তাহলে উচ্চ আদালতে যাই করুক না কেন, তাহলে রোয়েদাদের কপি উত্তোলন করতে যে সময় লাগে সেই সময়টা কি দিতে হবে, বাদ দিতে হবে। 12-র কত, 4। এই চারটা যদি আপনি মনে রাখেন তাহলে এখানে আমার প্রিলির লিখিত প্রস্তুতিও হয়ে গেছে, মনে রাখা খুব সহজ। আমি বলবো যে মূল মামলা, আপিল বা দরখাস্তের ক্ষেত্রে যেদিন তামাদি মেয়াদ গণনা আরম্ভ হবে সেই দিন বাদ, 12-1। আপিল, আপিলের অনুমতির দরখাস্ত বা অন্যান্য ক্ষেত্রে যেদিন রায় ঘোষণা করবে সেই দিন বাদ। ডিক্রি, আদেশ বা দণ্ডাদেশের ক্ষেত্রে উক্ত নকল সংগ্রহ করতে যে সময় লাগবে সেই সময় বাদ, এটা হলো 12-2। যখন ডিক্রির বিরুদ্ধে আপিল করা হবে তো ওই ডিক্রি যে রায়ের উপর প্রতিষ্ঠিত, রায়ের নকল সংগ্রহ করতে যে সময় লাগবে সেটা বাদ, 12-3। আর রোয়েদাদের
ক্ষেত্রে রোয়েদাদের কপি উত্তোলন করতে যে সময় লাগবে সেই সময় বাদ যাবে। এটা কত? 12 বুঝছেন? তো তাহলে এই জায়গায় অনেক নতুন বইতে অনেক কথা বলা আছে, এতগুলো আমরা পড়তে যাব না, সব বিস্তারিত ব্যাখ্যা করেছি। শুধু মনে রাখেন 12-2 মানে ডিক্রির নকল, আর 12-3 মানে কি? রায়ের নকল। একটু মনে রাখার তাগিদে লিখতে পারেন, নাহলে ভুলে যাবেন পরে। 12-2 মানে ডিক্রির নকল, আর 12-3 মানে রায়ের নকল। 12-2 মানে ডিক্রির নকল, 12-3 মানে এই এমডি শাহিন মোল্লা, আপনার কাছ থেকে মিউজিক এসে কেন? শাহিন মোল্লা কে? শাহিন মোল্লা তো আমাদের এই জায়গায় নাই। শাহিন মোল্লা স্যার আপনার আমি কার? স্যার আমি কোন শাহিন? স্যার আমি ল্যাপটপেই করছি স্যার। ও, তসলিম শাহিন। জি আচ্ছা স্যার। দেখেন, সংক্ষেপে মনে রাখুন, দেখেন সংক্ষেপে মনে রাখুন, এটা আমরা একটু যদি দেখি যে যেদিন আরম্ভ হয় সেই দিন বাদ 12-1। রায় ঘোষণার অ্যাকচুয়ালি জায়গা ঠিক নাই, ডিক্রির তারিখ, রায় ঘোষণার তারিখ প্লাস ডিক্রির কপি 12-2, আর রায়ের নকল 12-3, আর রোয়েদাদের ক্ষেত্রে কত? 12-4। জেনে রাখা ভালো। দেখেন 12 ধারায় উল্লিখিত সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে আদালত বাধ্য। এটা কি? বাধ্য। এবং 12-1 কিন্তু সুটের ক্ষেত্রেও প্রযোজ্য। 12-1, 12-3, 12-2, 12-4 সুটের ক্ষেত্রে প্রযোজ্য না, বাট 12 যে 1 সুটের ক্ষেত্রে প্রযোজ্য। So, আমরা মনে রাখবো যে 12 ধারা সুটের, সুট মানে কি? মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। এখন যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে, একবার লিখিত পরীক্ষায়, বিজিএস লিখিত পরীক্ষায় প্রশ্ন আসছিল যে 12 এবং 5 ধারার মধ্যে পার্থক্য আলোচনা করুন, 5 এবং 12, তাহলে আমরা এভাবে বলতে পারি যে 5 ধারা 5টা বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য, মূল মামলার ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য না। কিন্তু 12 ধারা আপিল, রিভিউ, রিভিশন, মূল মামলা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রযোজ্য কিনা বলেন? 5 ধারা বিলম্ব মওকুফ করা আদালতের জন্য বিবেচনামূলক, কিন্তু 12 ধারায় বিলম্ব মওকুফ করা কি? বাধ্যতামূলক। মানে এই সময়টা বাদ দিতে আদালত বাধ্য। বুঝেন কিনা? 5 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না, কিন্তু 12 ধারা বিশেষ আইনের ক্ষেত্রেও কি? প্রযোজ্য। বুঝতে পারছেন? এইগুলা হলো মূল পার্থক্য। আরো যদি খুঁজেন যে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, এটা হলো 5 ধারার শিরোনাম নাকি? আর এক্সক্লুশন অফ টাইম ইন লিগাল প্রসিডিংস, এটা প্রসিডিংস, তাহলে এটা হলো কত? 12 ধারার শিরোনাম। এরপর দুইটা উদাহরণ টুদাহরণ দিয়ে দিলে হয়ে যাবে, এই আর কি 5 আর 12-র মধ্যে পার্থক্য। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, বিগত বছরের প্রশ্ন যে একবার পরীক্ষায় প্রশ্নই এসেছে সরাসরি, আমরাও পরীক্ষায় বহুবার দিছি, এই যে এক্সক্লুশন অফ টাইম ইন লিগাল প্রসিডিংস। এক্সক্লুশন মানে কি? বাদ দেওয়া নাকি? এই বিধানটা তামাদি আইনের কত ধারায় আছে? আর যদি বলে এক্সটেনশন অফ টাইম ইন সার্টেন প্রসিডিংস, তাহলে সেটা কত? 5 ধারা। বুঝছেন? তারপরে দেখেন দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর কোন ধারা অনুযায়ী জাবেদা নকল গ্রহণে ব্যয়িত সময়? জাবেদা নকল মানে জানেন? সার্টিফাইড কপি। জাবেদা নকল মানে কি? সার্টিফাইড কপি তামাদি মেয়াদ গণনা হতে বাধ্য হবে। এটা কত ধারা? 12 ধারা। এরপরে এই জায়গা থেকে যাবতীয় যে প্রশ্ন আছে ইনশাল্লাহ পারবেন। সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার প্রশ্নটা যদি দেখেন যে তামাদির মেয়াদ গণনা, কম্পিটিশন অফ পিরিয়ড অফ লিমিটেশন সম্পর্কিত বিধান কোনগুলো? 12 থেকে কত? 25। আর যা আছে ইনশাল্লাহ পারবেন, মূল জিনিস যদি বুঝে থাকেন। মূল জিনিস বুঝে থাকলে এখানে যা যা আছে সব পারা যাবে ইনশাল্লাহ। তো আমরা চলে আসি 13 ধারা। 13 ধারা আমাদের এই বইতে বেশ বিস্তারিত আলোচনা করছে, বাট এই জায়গা যাই যাই আলোচনা করুক না কেন, আমরা ওই যে আপনাদের যে একটা এডিশনাল পেজ দিছি না, ওই এডিশনাল পেজের ওই জায়গা একটু চলে আসেন, ওই জায়গা থেকে পড়ে ফেলি। 13 ধারা পাইছেন? 13 ধারার যে মূল কথা, এটা খুব সিম্পল। সেটা হচ্ছে যে নর্মালি তো মামলার
তামাদি মেয়াদ একবার আরম্ভ হলে আর কখনো কি থামে না, আর কখনো থামে না। কিন্তু 9 ধারার একটা ব্যতিক্রম হলো 13 ধারা। 13 ধারায় বলতেছে যে মামলা তো করে বাদী না, বাদী মামলা করে। এখন দেখা গেল যে যার বিরুদ্ধে মামলা করবে, কারণ উদ্ভব হওয়ার পরে সে থাকে বিদেশে। কারণ উদ্ভব হওয়ার পরে অবশ্যই সে থাকে কি, বিদেশে। তাহলে যতদিন পর্যন্ত বিদেশে থাকবে ততদিন তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে। ধরেন আপনি একজনের কাছে 5 লাখ টাকা পান, এখন সে বলল যে ভাই আমি তোমার টাকা দিব না, সে বিদেশ থেকেই বলছে, অথবা সে বলার পরে বিদেশে চলে গেছে। এবং আমরা জানি অর্থ উদ্ধারের মামলার তামাদি মেয়াদ 3 বছর, কিন্তু সে বিদেশ থেকে আসছে 10 বছর পরে। এই সময়ের মধ্যে আপনি কোনো মামলা করেন নাই। তাহলে সে দেশে আসার যতদিন বিদেশে থাকলো ততদিন তামাদি মেয়াদ গণনা থেকে কি কি যাবে, বাদ যাবে। এটাই বলছে কত ধারা, 13 ধারা। বুঝছেন? তাহলে 13 ধারার সুবিধাটা অ্যাকচুয়ালি বাদীর জন্য, বিবাদীর জন্য কিন্তু না। 13 ধারার সুবিধা কে পাচ্ছে, বাদী। এ হলো কথা। এখন আরেকটা কথা, সেটা হলো যে 13 ধারার সুবিধা নিতে বাদী বাধ্য না, সে নিতেও পারে নাও নিতে পারে। মানে সে যদি মনে করে যে ও বিদেশে থাকবে, যে জায়গা থাক, তাতে তো আমার কাজ নাই, আমি আমার মামলা করব, এটা করতে পারে। অথবা বিদেশে আসার পরেও সে এই 13 ধারার সুবিধা নিয়ে মামলা দায়ের করতে পারে। তাহলে একটু পরে যদি এখানে দেখেন যে বিবাদী যদি বিদেশে থাকে তবে, তবে কবে লেখছে না, এ জায়গা কি হবে বলেন, তবে। বিবাদী যদি বিদেশে থাকে তবে বাদীর মোকদ্দমা করার তামাদি মেয়াদ কি থাকবে, স্থগিত থাকবে। উচ্চ আদালতের নজির অনুযায়ী বিবাদী বিদেশ হতে ফেরত আসার সময় পর্যন্ত বাদী অপেক্ষা করতে বাধ্য নন। উচ্চ আদালতের নজিরে বলছে যে বাদী এই সুবিধা নিতে বাধ্য নন, কিন্তু বাদী যদি অপেক্ষা করতে ইচ্ছুক থান তবে তিনি ঝুঁকি নিতে পারেন। কিন্তু বাদী যদি এই সুবিধা নিতে চান তাহলে কিন্তু বাদীর পরবর্তীতে প্রমাণ করতে হবে যে বিবাদী আসলেই বিদেশে ছিল। বুঝছেন? তাহলে বিবাদী যে আসলে বিদেশে ছিল এটা কাকেই প্রমাণ করতে হবে, বাদীকেই প্রমাণ করতে হবে। তাহলে 13 ধারা কি বলছে প্রভাস সাহেব? 13 ধারা হলো স্যার, 9 ধারা হলো ব্যতিক্রম। যদি অভিযুক্ত যদি বিদেশে থাকে তাহলে সেক্ষেত্রে মামলার তামাদি মেয়াদ স্থগিত থাকবে। আবার উনি যদি চিন্তা করে যে না, আমি মামলা যে সময় আমি করতেও পারবে, এই উনি বিদেশে থাকলেও উনি মামলা করতে পারবে। আবার উনি যদি চিন্তা করে যে না, আমি মামলা পারবো না, উনি বিদেশ থেকে আসার পরে মামলা করবে। এখানে আপনারা ওই যে যে নোটটা দিছি আমরা, নতুন বইতে যা আছে এত পড়তে যাবো না, জাস্ট মনে রাখেন যে একটু লিখে রাখবেন 13 ধারা হলো 9 ধারার একটা কি, ব্যতিক্রম। আর 13 ধারার বিধান তখনই প্রযোজ্য হয় যখন কারণ উদ্ভব হয়ে গেছে, মামলার কারণ উদ্ভব হয়ে গেছে। একটু লিখে রাখবেন কারণ উদ্ভব হয়ে যাবে, এবং এটা 9 ধারার একটা কি, ব্যতিক্রম। এবং একটু লিখে রাখবেন এটা শুধু মূল মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। 13 ধারাটা শুধু মূল মামলার ক্ষেত্রেই প্রযোজ্য, আপিল, রিভিউ, রিভিশন এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। 13 ধারাটা শুধু কি, সুটের ক্ষেত্রে প্রযোজ্য। মূল মামলার ইংরেজি কি, সুট। আপিল, রিভিউ, রিভিশন এগুলার ক্ষেত্রে কিন্তু 13 ধারা প্রযোজ্য হবে না। আপনার বইয়ের ভাষার দরকার নাই, আপনি আপনার ভাষায় বুঝবেন। আপনি আপনার ভাষায় বুঝবেন যে 13 ধারায় বাদী থাকে দেশে, বিবাদী কারণ উদ্ভব হওয়ার পর যতদিন বিদেশে থাকবে তামাদি মেয়াদ গণনা ততদিন কি যাবে, বাদ যাবে। এটা বাদী এই সুবিধা নিতেও পারে, নাও পারে। এবং 13 ধারাটা তখনই প্রযোজ্য যখন অলরেডি কারণ উদ্ভব হয়ে গেছে। এটা 9 ধারার একটা কি, ব্যতিক্রম। এটা শুধুমাত্র সুটের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোনো কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য না। এই হলো 13 ধারা। সো আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আবার ইনশাল্লাহ শুরু হবে। 14 ধারা, তামাদি আইনের 14 ধারা খুবই গুরুত্বপূর্ণ। এবং 14 ধারা টাইটেলটা পড়ি দেখেন। ধারা 14, এখতিয়ারবিহীন আদালতে, এই দুইটা শব্দ গোল দেন, এখতিয়ারবিহীন আদালতে গোল দিবেন সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্যধারায় ব্যয়িত সময় গণনা থেকে বাদ দেওয়া। ইংরেজিটাও দেখেন, এক্সক্লুশন অফ টাইম অফ প্রসিডিং বোনাফাইড ইন কোর্ট উইদাউট জুরিসডিকশন। তাহলে এক্সক্লুশন অফ টাইম
এক্সক্লুশন অফ টাইম এই শব্দটা 12-র প্রথমেও আছে, 14-র প্রথমেও আছে। আছে, বাট ওখানে এক্সক্লুশন অফ টাইম ইন লিগাল প্রসিডিংস আছে, আর এখানে আছে এক্সক্লুশন অফ টাইম অফ প্রসিডিং বোনাফাইড। বোনাফাইড শব্দ, এক্সক্লুশন অফ টাইম মানে তো বুঝেন, জি। মানে সময় বাদ দেওয়া, অফ প্রসিডিং কার্যক্রমের ক্ষেত্রে সময় বাদ দেওয়া। বোনাফাইড মানে হচ্ছে সরল বিশ্বাস। বোনাফাইড মানে কি? সরল বিশ্বাস। সরল বিশ্বাস ইন কোর্ট, আদালতে, উইদাউট জুরিসডিকশন মানে এখতিয়ারবিহীন আদালতে। তো 14 ধারার মূল কথা হলো যে যে আদালতের মামলা করার, মামলা নেওয়ার এখতিয়ার নাই, আপনি সে আদালতে মামলা করছেন। এখন উদাহরণস্বরূপ এইভাবে বলি, ধরেন একটা মামলার তামাদি মেয়াদ 6 মাস, প্রথম 3 মাস আপনি মামলা করেন নাই, বা প্রথম দিনই আপনি একদিন পরে গিয়ে মামলা করছেন। এখন মামলা করার পর ওই আদালতে ওই মামলাটা 1 বছর চলছে। 1 বছর চলার পরে আপনার এই মামলা ফেরত দিছে, ফেরত দিয়ে বলতেছে যে আমার এই মামলা বিচারের এখতিয়ার নাই, বাট ততদিনে আমার তামাদি মেয়াদ কি শেষ। মূল তামাদি মেয়াদই তো ছিল 6 মাস, আর এখন আমার আরো বেশি হয়ে গেছে কয় মাস, 6 মাস। তার মানে আমার তামাদি মেয়াদ শেষ। তাহলে এখন আমার করণীয় কি? এখন যদি আমি অন্য আদালতে যাই, তাহলে তো বলবো যে তোমার তো তামাদি মেয়াদ শেষ। এখন করণীয় হচ্ছে যে আদালতে আমি যাব, সে আদালতে 14 ধারার দরখাস্ত দিব। 14 ধারার দরখাস্ত দিব যে আমার এই যে যে তামাদি মেয়াদ যে ব্যয় হলো, এটা ব্যয় হয়েছে কোন আদালতে? প্রথম আদালতে। এবং প্রথম আদালতে আমি মামলা করছিলাম কি বিশ্বাসে? সরল সরল বিশ্বাস। বিশ্বাসে। তখন এই যে যে দ্বিতীয় আদালতে যে আপনি 14 ধারার দরখাস্ত দিলেন, এটা উনি বিলম্ব মওকুফ করতে বাধ্য। 5 ধারা কিন্তু মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। ছিল না, কিন্তু 14 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 5 ধারায় বিলম্ব মওকুফ ছিল বিবেচনামূলক, কিন্তু 14 ধারায় বিলম্ব মওকুফ কি বলেন? বাধ্যতামূলক। বাধ্যতামূলক। 5 ধারায় সাফিসিয়েন্ট গ্রাউন্ড ছিল অনির্দিষ্ট, ওই যে আইনের ভুল, দারিদ্রতা, অসুস্থতা, এইগুলা। কিন্তু 14 ধারায় সাফিসিয়েন্ট কজ কিন্তু নিশ্চিত। কোনটা? এখতিয়ারবিহীন আদালতে করছেন, অবশ্যই বোনাফাইড, মেলাফাইড না। বোনাফাইড মানে হলো সৎবিশ্বাস, আর মেলাফাইড হলো বোনাফাইডের উল্টা, মানে সৎবিশ্বাস ছিল না, ইচ্ছা করে করছেন। তাহলে 14 ধারা মানেই আমার দুইটা জিনিস, একটা হলো সরল বিশ্বাস থাকতে হবে, আর এখতিয়ারবিহীন আদালতে। বুঝছেন? এটাই হলো কি 14 ধারা। তো এই যে যে আপনার 14 ধারা, এটা হচ্ছে আমাদের দেওয়ানি মামলায় আরজি ফেরত দেয় কততে বলেন তো, কে পারেন? 10। 7 আদেশের 10 বিধিতে। 7 আদেশের 10 বিধিতে এখতিয়ারবিহীন আদালতে আপনি মামলা করলে আরজি ফেরত দেয়। তো তখন এখতিয়ার সম্পন্ন আদালতে যখন আপনি গেলেন, যদি দেখা যায় যে মূল মামলা দায়েরের তামাদি মেয়াদ শেষ, তাহলে আপনাকে দরখাস্ত করতে হবে কত ধারায়? 14 ধারায়। এবং এই ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা মানে ওই যে 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 সময়টা এক্সট্রা ব্যয় হলো, এটা বাদ দিতে আদালত কি বাধ্য। 14 ধারা মূল কথাই এটা। এখন পড়ার আগে একটু বোঝাই নেই, প্রশ্ন আসে যে 14 ধারা কি শুধুমাত্র মূল মামলার ক্ষেত্রেই প্রযোজ্য, আপিল রিভিউ রিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য কিনা? হ্যাঁ, আপিল রিভিউ রিভিশনের ক্ষেত্রেও প্রযোজ্য, তবে সেই আপিল বিশেষ আইনের আপিল। কি বলেন? বিশেষ আইনের আপিল। এখন আপনি বিশেষ আইনের আপিল আমি কেমনে বুঝবো? ওই যে যে আপিলের তামাদি মেয়াদ 150 থেকে 157-র মধ্যে নাই, সেই আপিলই হলো কি বিশেষ আপিল। বিশেষ আপিল, ঠিক আছে। কিন্তু যে আপিলের তামাদি মেয়াদ 150 থেকে 157 অনুচ্ছেদের মধ্যে আছে, সেই ক্ষেত্রে 14 ধারা প্রযোজ্য না। সেই ক্ষেত্রে কত ধারা? 5 ধারা। আগে শুনেন, লেখার কাজ নাই, পড়বো, আগে শুনেন। লিখে তো দিবই, আগে আমি আপনাদের মাথার মধ্যে ঢুকাচ্ছি। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 14 ধারা কি বিশেষ, 14 ধারা কি আপিলের ক্ষেত্রে প্রযোজ্য? প্রযোজ্য। প্রযোজ্য। কোন আইনের আপিল? বিশেষ আইনের আপিল। বিশেষ আইনের আপিল। এখন বিশেষ আইনের আপিল আমি বুঝবো কিভাবে? তারপরে এখানে যে আপিলের তামাদি মেয়াদ 150 থেকে 157-র মধ্যে নাই, সেই আপিলটা হলো কি আপিল? বিশেষ আইন। এরকম নারী ও শিশু নির্যাতন দমন আইন, তারপরে বিশেষ ক্ষমতা আইন, তারপরে এই যে আপনার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, এই শিশু আইন, এই সকল আইনের আপিলগুলোর তামাদি মেয়াদ ওই আইনেই বলা আছে, এটা তামাদি আইনে বলা নাই। বুঝছেন? তো এবার একটু পড়ি, আসেন। তামাদি আইন 1908-এর 14 ধারা অনুযায়ী এখতিয়ারবিহীন আদালতে গোল দিবেন, সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্যধারায় ব্যয়িত সময় গণনা হতে বাদ দিতে হবে। কোন আদালতে? এখতিয়ারবিহীন আদালতে। 14-এর 1 ধারা প্রযোজ্য হবে, গোল দিবেন, মকদ্দমার তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে। কিসের তামাদি মেয়াদ? মকদ্দমার। 14-2 ধারা প্রযোজ্য হবে যে কোনো আবেদনের,
যে কোনো কি, আবেদন। যে কোনো আবেদনের মধ্যে আপিল, রিভিউ, রিভিশন এগুলা লুকায়িত আছে, বাট এগুলা কোন ক্ষেত্রে? বিশেষ ক্ষেত্রে। এই যে দেখেন, আমরা যদি 14 আসি, 14 ধারায় বলা হয়েছে, ইন কম্পিউটিং দ্য পিরিয়ড অফ লিমিটেশন প্রেসক্রাইব ফর গোল দেবেন এনি সুট। এনি সুট মানে কি? মূল মামলা। মূল মামলা। দেওয়ানি না ফৌজদারি? দেওয়ানি। সুট মানে অবশ্যই কি মামলা? দেওয়ানি মামলা। অন্যদিকে 14(2) ধারায় বলা হয়েছে, ইন কম্পিউটিং দ্য পিরিয়ড অফ লিমিটেশন প্রেসক্রাইব ফর গোল দেবেন এনি অ্যাপ্লিকেশন, যে কোনো আবেদনের জন্য বর্ণিত তামাদি মেয়াদ গণনা করতে। এখন এই আবেদন বলতে আপনি সাধারণত যেটা বোঝায়, ডিক্রিজারির আবেদনও বোঝায়। আবেদন তো ডিক্রিজারির আবেদন, বাট আপিলও বোঝায়, কিন্তু ওই আপিলটা কিসের আপিল? বিশেষ বিশেষ আইনের অধীন আপিল। তো এখন এই জায়গায় অনেক কথা টথা আছে, অনেক ব্যাখ্যা, পেজের পর পেজ অনেক কিছু আছে, বাট মূল থিম কিন্তু ওই একটাই। সো যদি একটু পড়ি দেখেন, যে সময় বাদ দিতে হবে। 14(1) ধারা অনুসারে কোনো মকদ্দমার তামাদি মেয়াদ গণনা করতে এবং 14(2) ধারা অনুসারে কোনো আবেদনের তামাদি মেয়াদ গণনা করতে নিম্নলিখিত সময় বাদ দিতে হবে: যে সময় ধরে পূর্ববর্তী মকদ্দমাটি বা আবেদনটি গোল দিবেন বিচারাধীন ছিল। যে সময় ধরে কি ছিল? বিচারাধীন। অর্থাৎ এখতিয়ারবিহীন আদালত, এখতিয়ারবিহীন আদি বা প্রথম আদালত যে সময়ের জন্য পূর্ববর্তী মকদ্দমাটি বা আবেদনটি বিচারাধীন বা দায়ের ছিল, সেই সময় কি দিতে হবে? বাদ দিতে হবে। তারপরে দেখেন, এখতিয়ারবিহীন আদি আদালতের সিদ্ধান্ত এবং উক্ত সিদ্ধান্ত হতে আন্ডারলাইন করেন আপিল দায়ের করে নিষ্পত্তি পর্যন্ত আপিল আদালতে ব্যয়িত সময় বাদ দিতে হবে। 3টে স্টার দেন। পুরাতন বইতে আছে এই কথা? আচ্ছা, না থাকলে সমস্যা নাই, দরকারও নাই, এমনি শুনেন, একটু শুনেন। আপনাদের কি কোনো প্রশ্ন আছে? যতটুকু পড়াইলাম 14 ধারা নিয়ে, কার মানে কি প্রশ্ন উত্থাপিত হয়েছে বলেন? কোনো প্রশ্ন নাই? প্রশ্ন হলো, এইটা তো করতে পারেন যে স্যার, আদালত কি বোকা? আদালত কি বুঝে না যে আমি দেওয়ার সাথে সাথে তো সে ফেরত দিতে পারে, তাই উনি খালি খালি ওই মামলাটা এতদিন রাখছে কেন? এটা আসে না, যে আদালতের কাছে তো আমার কাছে দিল, তাহলে আদালত তো সাথে সাথেই ফেরত দিতে পারলো, উনি এতদিন ওই মামলাটা ওনার কাছে রাখছে কেন? এটা তো করলেন না প্রশ্ন কেউ। এতদিন রাখছে কেন? আদালত তো বুঝতে পারে নাই যে ওনার এখতিয়ার আছে কি নাই। এখন বলতে পারেন যে আদালত কেমনে বুঝতে পারলো না? কিছু কিছু মামলা তো সাথে সাথেই বোঝা যায়, কিছু কিছু রোগ সাথে সাথেই শনাক্ত করা যায় যে অমুকের এই রোগ হয়েছে, আর কিছু কিছু রোগ শনাক্ত করতে কি হয়? দেরি হয়। তাহলে যে ক্ষেত্রে সাথে সাথে ফেরত দিছে, সেই ক্ষেত্রে তো 14 ধারার দরকার নাই। আর যে ক্ষেত্রে ফেরত আদালতে, প্রথম আদালতে সময়টা কি হয়েছে? ব্যয় হয়েছে। তাহলে ব্যয় কেন হলো? ব্যয় হলো এই কারণে, অনেক সময় মামলার ধরেন মূল্যমান হলো 10 লাখ, মামলার মূল্যমান ধরেন 16 লাখ, সরি কত লাখ? 16 লাখ। কিন্তু আপনি ইচ্ছা করে আর্জিতে লিখছেন 10 লাখ। তা উনি তো মামলা গ্রহণ করছে, করার পরে একটা পর্যায়ে গিয়ে আর্জি সংশোধিত হলো, প্রতিপক্ষ আপত্তি জানাইছে যে অনার এই মামলার মূল্যমান হবে 16 লাখ। তাহলে 10 লাখের মামলা যখন ছিল, তখন ছিল কার কাছে? সহকারী জজ, সিভিল জজ। আর যখন আরজি সংশোধিত হয়ে গেল 16 লাখ হলো, তখন কি ওনার আর বিচারিক এখতিয়ার আছে? নাই। কিন্তু ওই মামলা ধরেন অলরেডি 3-4 বছর হয়ে গেছে, তখন ওই মামলাটা ফেরত দিবে কার কাছে? ফেরত দিবে, এবং ওই যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালতের কাছে গিয়ে দায়ের করতে হবে। কিন্তু এই যে আদালতে যে ব্যয়িত সময় হলো, যে সময়টা গেল, এটা বাদ যাবে কত ধারায়? 14 ধারায়। বুঝতে পারছেন এখন? এখন বুঝছেন যে কেন মানে আদালতও বুঝতে পারে না। আচ্ছা, তারপরে দেখেন, যেদিন উক্ত মকদ্দমা বা আবেদন দায়ের করা হয়েছিল, উক্ত দিন, যেদিন উক্ত মকদ্দমা বা আবেদনের কার্যক্রম সমাপ্ত করা হয়েছিল, সেই দিন বাদ দিতে হবে। আচ্ছা, যে কথাটা বলা উচিত ছিল আমি একটু এদের ব্যাখ্যা দিই। এই যে পুরাতন বইতে না থাকলে সমস্যা নেই, এই জায়গায় শুনেন। বলছে যে এখতিয়ারবিহীন আদি আদালতের সিদ্ধান্ত এবং উক্ত সিদ্ধান্ত হতে আপিল নিষ্পত্তি পর্যন্ত আপিল আদালতে ব্যয়িত সময় বাদ দিতে হবে। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো, ধরেন ওই মামলা সহকারী জজের কাছে ছিল, আরজিতে লিখছে কত? 10 লাখ, বাট অ্যাকচুয়ালি হওয়ার কথা কত? 16 লাখ। এখন সহকারী জজ ওই মামলায় একটা লোকাল ইনভেস্টিগেশনের আদেশ দিছে। লোকাল ইনভেস্টিগেশনের আদেশ হলো আপিল অযোগ্য আদেশ। ওই মামলা এক পক্ষ আপিল করছে, ওই আপিল আদালতে ওই ওই সিদ্ধান্ত নিয়ে বেশ কয়েকদিন চলছে। তাহলে বিচারিক আদালতে তো ব্যয় হলোই, প্লাস কি আপিল আদালতে ব্যয় হলো। আপিল হোক, রিভিশন হোক, যে জায়গা যাই ব্যয় হোক না কেন, ওই সব সময়
তামাদি মেয়াদ গণনা হতে কি যাবে, বাদ যাবে। এই হলো কথা। বুঝছেন? জি। আচ্ছা। তো আমি আপনাদের পড়ানোর সময় বিস্তারিত যা যা আছে সব বলে দিয়ে, জায়গা গোপন কিছু নাই। ওই যে কে যেন বলতেছে যে কর আইনজীবী করের কাজ থেকে সব হিসাব টিসাব করে, পরে কয় কে যেন বললো আগের দিন যে ক্যালকুলেটর হিসাবের ক্ষেত্রে আমার আর দেখতে দেয় না, বিস্কুট টিস্কুট কি কি যেন আনতে পাঠায়, সেই সময় মেইন চাপ উনি দেয়। ঠিক আছে। এরপরে আমাদের তানভীর আলম খান বলতেছে যে উনি ড্রাইভিং শিখছে, ড্রাইভিং শেখার সময় এমনি চালানো টালানো শিখেছে, মেইন যখন শিখাবে তখন গল্প করে ওই উস্তাদ ওনার সাথে গল্প করতেছে যাতে ভালোভাবে শিখতে না পারে। তাহলে আমার তরফ থেকে কিন্তু এরকম কোনো ফাঁকিবাজির মানে নাই, আমি কিন্তু আবার নিংড়ে দিচ্ছি, তো আপনি এগুলা শিখতে পারবেন। ঠিক আছে। আচ্ছা দেখেন, তো এই জায়গা যে জিনিসটা ইম্পর্টেন্ট, যেটা আপনাদের পুরাতন বইতে নাই, এই জায়গা শর্ত সমূহ একটু দেখি, শর্ত সমূহ তো বা আছে দেখেন। পূর্ববর্তী এবং পরবর্তী উভয় মোকদ্দমার কার্যক্রম গোল দেবেন একই পক্ষগণ কর্তৃক দেওয়ানি কার্যক্রম হতে হবে। অর্থাৎ পরের মামলা আর আগের মামলার পক্ষরা কি হতে হবে, একই হতে হবে। উভয় কার্যধারায় মোকদ্দমার কারণ কজ অফ অ্যাকশন একই হতে হবে। কজ অফ অ্যাকশন বুঝেন তো, মানে যেটার উপর ভিত্তি করে মামলাটা করছে। একই প্রতিকার প্রার্থিত হতে হবে, যেমন ডিক্রি জারির আবেদন দেওয়ানি কার্যবিধির 151 ধারা ডিক্রি সংশোধন দরখাস্ত একই প্রকৃতির না। আপনি যদি ডিক্রি জারির আবেদন করেন আর 151 ধারা সংশোধনের আবেদন করেন, দুইটা কিন্তু এক জিনিস না। তারপরে বাদী পূর্ববর্তী মামলার কার্যক্রমটি আন্ডারলাইন করবেন, এটা ইম্পর্টেন্ট, যথাবিহিত যত্নের সাথে, ইম্পর্টেন্ট, উইথ ডিউ ডিলিগেন্স। যথাবিহিত যত্নের ইংরেজি কি, উইথ ডিউ ডিলিগেন্স, এবং সরল বিশ্বাসে, গুড ফেইথ পরিচালনা করতেছিল কিভাবে, সরল বিশ্বাসে। তারপরে দেখেন, আদালতের আন্ডারলাইন করবেন এখতিয়ারগত ত্রুটি বা অনুরূপ কারণে আদালত পূর্ববর্তী কার্যক্রমটি পরিচালনা করতে ক্ষমতা সম্পন্ন ছিল না। এখানে আদালতের কি ছিল, এখতিয়ারগত ত্রুটি, ফ্রম ডিফেক্ট অফ জুরিসডিকশন অর আদার কজ অফ এ লাইক নেচার ইজ আনএবল টু এন্টারটেইন ইট। মানে আদালতের এখতিয়ারগত ত্রুটি ছিল, উইথ ডিউ ডিলিগেন্স ছিল, সরল বিশ্বাস ছিল, তখন এখতিয়ারবিহীন আদালতে উক্ত ব্যয়িত সময় তামাদি মেয়াদ গণনা হতে কি দিতে হবে, বাদ দিতে হবে। যে কথাটা আপনাদের পুরাতন বইতে নাই বাট মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট, সেটা একটু লিখে রাখবেন, বা যদি যাওয়ার আগে আমার কাছ থেকে এক পেজ ফটোকপি নিয়ে যায়, না লিখলেও শুনেন, যাওয়ার আগে ফটোকপি নিয়ে যায়। সেটা হলো, আদালতের এখতিয়ারগত ত্রুটি বা অনুরূপ কারণ বলতে আন্ডারলাইন করবেন পক্ষগণের অপসংযোগ, মিস জয়েন্ডার অফ পার্টিস, মিস জয়েন্ডার অফ পার্টিস, বা কারণের অপসংযোগ, মিস জয়েন্ডার অফ কজ অফ অ্যাকশন, বানানটা ভুল আছে, সিএইউ, সিএইউ হবে, কজ অফ অ্যাকশন অন্তর্ভুক্ত হবে। এখন আমরা এখতিয়ারগত ত্রুটি বলতে শুধু বুঝি যে এক আদালতের মামলা আর এক আদালতে দায়ের করছে, বাট এখতিয়ারগত ত্রুটি বলতে এই জায়গায় মিস জয়েন্ডার অফ পার্টিস ও বুঝাইছে। হোয়াট ইজ মিস জয়েন্ডার অফ পার্টিস, যে যারে পক্ষভুক্ত করা দরকার তারে না করে আরেকজন রে করছে। আলম খানরে পক্ষভুক্ত করা দরকার, তারে না করে হিজবুল খন্দকারের পক্ষভুক্ত করছেন, এটা কি মিস জয়েন্ডার অফ পার্টিস। কারণের অপসংযোগ, আপনি দখল চাইছেন, আম, সত্য চাইছেন, আবার বাটোয়ারাও চাইছেন, তখন আদালত বলতে পারে যে বাটোয়ারার জন্য তোমার আলাদা মামলা করতে হবে, এই জায়গা মিস জয়েন্ডার অফ কজ অফ অ্যাকশন হয়েছে। সো আপনার মনে রাখতে হবে যে এখতিয়ারবিহীন আদালতের যে ত্রুটি, এটা বলতে কি কি বুঝাইছে, ওই যে এখতিয়ারবিহীন আদালতে মামলা করছে এটা তো বুঝাইছেই, সেই সাথে সাথে কি বুঝাইছে, মিস জয়েন্ডার অফ পার্টিস আর মিস জয়েন্ডার অফ কজ অফ অ্যাকশন। মিস জয়েন্ডার অফ কজ অফ অ্যাকশন মানে হলো যে মামলা আমার করার কথা ছিল সেটা না চাই আমি ভুলক্রমে আরেকটা জিনিস চাইছি। ধরেন আমি এই যে আমরা দেওয়ানি কার্যবিধিতে পড়ছিলাম দুই আদেশে, কত আদেশে, দুই আদেশে মিস জয়েন্ডার অফ কজ অফ অ্যাকশন পড়ছিলাম দুই আদেশে, আর মিস জয়েন্ডার অফ পার্টিস পড়ছিলাম কত আদেশে, এক আদেশ। পার্টিসের কথা বললে এক। তাহলে সুতরাং নিম্নলিখিত কারণে তামাদি আইনের 14 ধারায় মকদ্দমা বা আবেদনের তামাদি মেয়াদ গণনা করতে ব্যয়িত সময় বাদ দেওয়া যায়, যথা কি কি দেখেন, আন্ডারলাইন করুন, এই তিনটা ইম্পর্টেন্ট। আদালতের এখতিয়ারজনিত ত্রুটি, ডিফেক্ট অফ জুরিসডিকশন, মকদ্দমার পক্ষগণের অপসংযোগ, মিস জয়েন্ডার অফ পার্টিস, মকদ্দমার কারণের অপসংযোগ, মিস জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন। তাহলে এই জায়গায় 14 ধারায় কোন কোন সময় বাদ দিবে, আমরা নর্মালি যেটা সবাই জানি সেটা হলো এখতিয়ারবিহীন আদালত, বাট এখতিয়ারবিহীন আদালত ছাড়াও আরো দুইটা কারণের জায়গা অন্তর্ভুক্ত হবে, সেই দুইটা কি, মকদ্দমার পক্ষগণের অপসংযোগ, আর একটা কি, কারণের
বুঝতে পারছেন? এটা হলো নতুন তথ্য। মানে নতুন তথ্য তামাদি আইনে যে নতুন আছে তা না, তামাদি আইনে আগে থেকেই ছিল, বাট আমরা এগুলা পড়ি নাই আগে। তো এই জায়গা আর যে কথাটা, এই জায়গা অনেক কথা আলোচনা আছে, এত কিছু পড়তে যাব না, জাস্ট যার যার সুবিধার মতো লিখবেন যে 14 ধারা আপিলের ক্ষেত্রেও প্রযোজ্য। লিখে রাখেন 14 ধারা আপিলের ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু কোন আইনের আপিল? বিশেষ আইনের আপিল। জাস্ট এতটুকু লেখেন, 14 ধারা আপিলের ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু কোন আইনের আপিল? বিশেষ আইনের আপিল। দেখেন, 14 ধারা আপিলের ক্ষেত্রেও প্রযোজ্য, যেমন বিশেষ আইনের আপিল। আর একটা কথা, যদি আপনারা বলে যে বিশেষ আইনের আপিল বুঝবো কিভাবে, 150 থেকে 157 অনুচ্ছেদে যে আপিলের তামাদি মেয়াদ নাই সেগুলো হলো বিশেষ আইনের আপিল। এখন যদি আবার পাল্টা প্রশ্ন করেন যে স্যার, বিশেষ আইনের আপিলের ক্ষেত্রে যে 14 ধারা প্রযোজ্য, এটা কোথায় বলা আছে? 29 ধারায়। কত ধারা? তামাদি আইনের 29 ধারা। আইন মানে হলো রেফারেন্স। আপনি শুধু কোর্টে গিয়ে কথা বললে হবে না, বলতে হবে যে এইটা কোন জায়গা বলছে। তাহলে বিশেষ আইনের ক্ষেত্রে 14 ধারা প্রযোজ্য, এটা বলেছে তামাদি আইনের 29 ধারায়, এই জন্য বিশেষ আইনের আপিলের ক্ষেত্রে 14 ধারা প্রযোজ্য। এ হলো কথা। তো জেনে রাখা ভালো, তো চলে আসেন, জেনে রাখা ভালো। তামাদি আইনের 14 ধারা মকদ্দমা বা আবেদনের তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে প্রযোজ্য হবে, এটা আমরা জানি। তামাদি আইনের শিডিউলের আন্ডারলাইন করবেন 150 থেকে 157 অনুচ্ছেদে বর্ণিত আপিলের মেয়াদ গণনা করতে এখতিয়ারবিহীন আদালতে ব্যয়িত সময় বাদ দিতে 14 ধারা প্রযোজ্য হবে না। দেখছেন, পুরাতন বইতে নাই, নতুন বইতে বলছে যে 150 থেকে 157 যেগুলা, সেই ক্ষেত্রে 14 ধারা প্রযোজ্য হবে না। সেই ক্ষেত্রে কত ধারা? এই ক্ষেত্রে 5 ধারা বিলম্ব মওকুফের আবেদন করতে হবে। বুঝছেন? অন্যদিকে তামাদি আইনের শিডিউলের 150 থেকে 157 অনুচ্ছেদে বর্ণিত আপিলের মেয়াদ ভিন্ন আপিলের জন্য কোনো বিশেষ মেয়াদ অন্য কোনো আইনে উল্লেখ থাকলে উক্ত আপিলের মেয়াদ গণনা করতে 14 ধারা প্রযোজ্য হবে। এই যে দেখেন 29-2। এখন অনেকে মনে মনে ভাবতেছেন যে আগে এমনি 14 ধারাই বুঝতাম না, আবার এখন তো নতুন কত কিছু ঢুকাইছে। এরকম কেউ ভাইবেন না, আমরা তো বিস্তারিত সব আলোচনাই করলাম। এতক্ষণ ধরে যা পড়ছি সেটার আমি সামারি করে দিই, দেখেন। 14 ধারা মানেই এখতিয়ারবিহীন আদালতে মামলা করছেন সরল বিশ্বাসে, এটা সুটের ক্ষেত্রে প্রযোজ্য, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য। আর 14 ধারায় যে যে ত্রুটি, এই ত্রুটি হলো 3 প্রকার। একটা হলো এখতিয়ারজনিত ত্রুটি, তারপরে মিসজয়েন্ডার অফ পার্টিস, মিসজয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন। বুঝেন কিনা? 14 ধারা আপিলের ক্ষেত্রেও প্রযোজ্য, বাট সেটা কি আপিল? বিশেষ আইনের অধীন আপিল। 14 ধারায় বিলম্ব মওকুফ করতে আদালত বাধ্য, 5 ধারায় বিলম্ব মওকুফ করতে বাধ্য না। 5 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, 14 ধারা মূল মামলার ক্ষেত্রেও প্রযোজ্য। 5 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না, 14 ধারা বিশেষ আইনের ক্ষেত্রেও প্রযোজ্য। এই তো 5 আর 14-র মধ্যে পার্থক্য। বিগত বছরের 1 নম্বর প্রশ্ন দেখেন, লিমিটেশন অ্যাক্ট 1908 এর ধারা 14 প্রযোজ্য হয় কিসের ক্ষেত্রে? এ জায়গা কি কি আছে দেখেন, সুট আছে, রেফারেন্স আছে, রিভিশন আছে, রিভিউ আছে। কি হবে? সুট। সুট মানে কি? মূল মামলা। কোন মূল মামলা? দেওয়ানি মূল মামলা। 2 নাম্বার দেখেন, তামাদি আইন 1908 এর 14 ধারা প্রযোজ্য হয় সুটের ক্ষেত্রে, রেফারেন্সের ক্ষেত্রে, রিভিশনের ক্ষেত্রে, রিভিউর ক্ষেত্রে। একই প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নটা দেখেন, মকদ্দমা দায়েরের পর আর্জি ফেরত দেওয়া হয়েছে, ইতিমধ্যে মকদ্দমার মেয়াদ শেষ হয়ে গেলে তখন আপনি কি করবেন? আর্জি ফেরত দিলে কত ধারা আবেদন করবেন? 14 ধারা বিলম্ব মওকুফের আবেদন করবেন। কোনো প্রশ্ন আছে? আর এ জায়গা অনেক প্রশ্ন আছে, পড়ে ফেলবেন, সব ইম্পর্টেন্ট। আমরা চলে আসবো 15 ধারায়। তার আগে 14 ধারা কে বুঝেন নাই, অনলাইন অফলাইনে যারা 14 ধারা বুঝেন নাই, বা যে কোনো প্রশ্ন থাকলে করেন। এই পর্যন্ত তো আমাদের এনের 1 থেকে 14 ধারা পর্যন্ত যা পড়ছি, এটার মধ্যে কোনো প্রশ্ন থাকলে দয়া করে করেন। যদি আপনারা প্রশ্ন না করেন তাহলে আমি করব। স্যার
হ্যাঁ বলেন। সুদ মানে দেওয়ানি মামলা, তাহলে ফৌজদারি মামলা, তাহলে কিভাবে বুঝলো যে কোনটা ফৌজদারি মামলা? ওটা টি শার্ট, শার্ট প্যান্ট। ফৌজদারি মামলা ক্রিমিনাল কেস ভাই, হ্যাঁ ক্রিমিনাল বুঝছি। শব্দটা থাকবে। ঠিক আছে। বুঝছি। জি স্যার, জি স্যার, বুঝছি। হুম। জি, আর প্রশ্ন? পূর্ণ সাহেব, প্রশ্ন নাই? কি প্রশ্ন করবো? প্রশ্ন স্যার যেটা মনে আসসালামু হয় আলাইকুম। থেকে আপনি বলে উত্তর ব্যাখ্যা দিয়ে দিন। হ্যাঁ বলেন, কে প্রশ্ন করতে চাইছিলেন বলেন। স্যার, স্যার রফিকুল্লাহ, হ্যাঁ বলেন। আদালত তো চারটি ক্ষেত্রে আর্জি ফেরত দিবেন না স্যার? আর যে খারিজ করবে চারটা ক্ষেত্রে, 27-11 বিধি ফেরত না। না, এখানে 14 ধারাতে আর্জি যে ওই বললা একটিভিন আদালতে যে আমি যে মামলাটা দায়ের করলাম, তাহলে উনি যদি আমারে ফেরত দেয় তাহলে তো চারটা ক্ষেত্রে ফেরত দেবে না উনি? না মানে না, চারটা তিনটা। তিনটা। সময় ক্ষেত্রে আর কি, আমি সময় ক্ষেত্রে সুবিধা তো পাবো চারটা ক্ষেত্রে, যেমন আর্জি শুরুর দিন বা শেষের দিন, এই আপিলে ওই মানে। ক্ষেত্রগুলো ওইভাবে মনে রাখার দরকার নাই, জাস্ট ওইগুলো আপনার ব্যাখ্যা দিছে হুম হুম। যে আগের আর পরের মামলা একই, বিচার্য বিষয় একই, একই পক্ষগণ, এটা জাস্ট ব্যাখ্যা। জি, এমনি আদালত যখন আর্জিটা ফেরত দিবে তখন উনি কি চারটা বিষয় আমাকে লিখে দিবেন আর্জির উপরে, আমি যেন ওই যে সঠিক আদালতে মামলাটা দায়ের করতে পারি, এবং ওইখানে তো আমার ওই না জিনিসটা না, আমি ব্যাখ্যা বলি, দিতে আমি হবে। বলি শুনেন। যখন আর্জি ফেরত দিবে তখন ওই জায়গায় লেখা থাকবে কি কারণে ফেরত দেওয়া হলো, কবে দায়ের করা হয়েছিল, কবে ফেরত দেওয়া হলো, এটা ওই জায়গায় উল্লেখ থাকবে। জি, আমি সেটাই বলছিলাম স্যার, ধন্যবাদ জি। স্যার। জি। স্যার, এক হ্যাঁ বলেন। আদালতে মামলা, এক আদালতে মামলা আর এক আদালত যার পর মামলাটা কখন থেকে শুরু হবে, আবার কি শুরু থেকে শুরু হবে নাকি এটা ধরে নেন যে জায়গা ছিল সেখান থেকে শুরু হবে, বা আদালতের এখতিয়ার, উনি ইচ্ছা করলে শুরু থেকেও শুরু করতে পারে, ট্রায়াল ডি নেবো নব। যদি উনি মনে করে যে না আমি শুরু থেকেই শুরু করব, সেটাও পারে। আর যদি মনে করে যে না, যে যে জায়গা ছিল সেখান থেকেই শুরু করা যায়, সেটাও করতে পারে। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি, নির্মল সাহেব স্যার, বলেন তো, 5 আর 14 ধারার মধ্যে কি কি পার্থক্য আছে? স্যার, 5 ধারা হচ্ছে লোকের বিলম্ব মকুব, আর 14 ধারাটাও বিলম্ব মকুব, হুম। কিন্তু 5 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। হুম। আর এই 14 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। হুম। 5 ধারা শুধুমাত্র 5টা ক্ষেত্রে প্রযোজ্য। হুম। ওই যে আপিল, আপিলের দরখাস্ত, রায়, রিভিউ, এইগুলো। জি, আর? আর এই 14 ধারা হচ্ছে লোকের মূল মামলা প্লাস দরখাস্ত, আবেদন, আর? এই ক্ষেত্রে বিশেষ আইন। প্রযোজ্য। হুম। আর এই বিশেষ আইন। 14 ধারা আদালত মানে মানে বিলম্ব মওকুফ মানে মওকুফ করতে বাধ্য। হুম। আর 5 ধারায় বাধ্য না, বিবেচনামূলক ক্ষমতা। হুম। আর 14 ধারাটা বিশেষ আইনে তো যে কোনো আপিল হয়, সেই ক্ষেত্রেও 14 ধারা প্রযোজ্য। হুম। আর এই 5 ধারাটা হচ্ছে শুধুমাত্র ওই 5টা যে আপিল, আপিলের দরখাস্ত 5 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। প্রযোজ্য না। হ্যাঁ ধন্যবাদ, দারুণ বলছেন, ভালো। আচ্ছা, আবুল হোসেন খান বলেন তো, তামাদি আইনের এই যে যে আমরা মোটামুটি 2 ধারা থেকে, এক ধারাটা লেখাই নেই, 2 ধারা থেকে 14 ধারা পর্যন্ত পড়ছি, আপনি যে কোনো একটা ধারা বলেন যে স্যার এই ধারায় কথা বলছে, কালকে আজকে মিলে যে কোনো এক ধারা বলেন যে এই ধারায় এই কথা বলছে। তাতে 5 হোক, 14 হোক, যা খুশি বলেন। আছে বলতে স্যার রিভিউ, বিষয় দরখাস্ত বিষয়, হ্যাঁ, এগুলা কি বলছে বলেন। এগুলো বলছে আমাদের ম্যাথের 5 ধারা। মানে কি, কখন 5 ধারা প্রযোজ্য, একটা উদাহরণ দিয়ে বোঝান। ধরুন যেমন স্যার একটা মামলা বা ফৌজদারি মামলায় হাজা হয়েছে, হুম। কিন্তু উনি নির্ধারিত সময়ের ভিতরে নকল করতে পারেনি হুম। আসামি। হুম। তখন উনি একটা পোস্ট দেখা যাচ্ছে যে আমি চিকিৎসাধীন ছিলাম, হুম। আহ, এই পিটিশনে উনি 5 ধারা কেন নকল করতে চাচ্ছি, আমি নির্ধারিত সময়ের ভিতরে আসলে 30 দিনের মধ্যে দেখা গেলো আপিল করতে পারে নাই, পারিনি। তার আপিল করতে দেরি হয়ে গেছে, তখন সে বিলম্ব মৌকুফের আবেদন করবে 5 ধারায়। নাইম কাজী বলেন যে কেন 14 ধারা এই ক্ষেত্রে প্রযোজ্য হলো না। 14 ধারা স্যার হচ্ছে মূল মামলা, আমরা তো জানি আপিলের ক্ষেত্রেও প্রযোজ্য, এটা তো আপিল। বিশেষ আইনে, বিশেষ আইনের যে আপিল আছে সেইটা 14 ধরলাম এটা বিশেষ আইনেই দণ্ড দিছে। 5 ধারা প্রযোজ্য না। আচ্ছা, 14 ধারার ক্ষেত্রে গ্রাউন্ড কিন্তু ফিক্সড,
সেটা তো বললাম, সেটা কি? ওই যে সবিশেষ এখতিয়ারবিহীন আদালতে, এখতিয়ারবিহীন আদালতে। লালন সাহেব, আপনি বলেন যে মূল মামলায় বিলম্ব মওকুফের আবেদন করা যায়। মূল মামলায় এই 14 ধারা ছাড়া আর কোনো ধারা আছে কিনা? 12 ধারা। ধন্যবাদ। 12 ধারায় কি আছে বলেন? 12 ধারা হচ্ছে যে যেদিন আপনার ওই যে তামাদি আইন শুরু করবে কোনদিন বাদ করবে, এটা হচ্ছে 12 তারপর হচ্ছে স্যার যে ডিগ্রি যে কপি নকল, এটা ওটা হচ্ছে যে সময় সেই সময় বাদ দিতে এই হবে। আসমা খানম, আপনি বলেন যে 3 ধারায় কি আছে? এই 6, 14, 22 তামাদি মেয়াদ শেষে মামলা এই যে যে খারিজ হলো, এটা কি আদেশ না ডিক্রি? বলছেন যে মূল মামলার ক্ষেত্রে ডিক্রি নাকি? মূল মামলার ক্ষেত্রে ডিক্রি। মিলন সাহেব, আপনি 10 থেকে 14-র মধ্যে একটা ধারা বলেন যে এই ধারায় কথা বলছে, আপনার ইচ্ছা মতো 14 ধারায় বলি, বলেন। এখতিয়ার বিহীন আদালতে হ্যাঁ, সৎ উদ্দেশ্যে হ্যাঁ, মামলা দাখিল করে, হ্যাঁ। তাহলে এই জামাতি গণনা বাধা। তার মানে গণনা কি দিতে হবে? বাদ যাবে নাকি? আচ্ছা, আপনি বলেন এবার, আপনি 14 ছাড়া আর যে কোনো একটা ধারা বলেন তানভীর সাহেব। ছয় ধারায় বলছে হুম, নাবালক উন্মাদ তারপর নির্বোধ হইলে হুম, সেই ক্ষেত্রে মামলা তামাদির মেয়াদ গণনা শুরু হবে না, হুম। যখন সুস্থ হবে, যেদিন থেকে সুস্থ হবে সেদিন থেকে শুরু হবে। সর্বোচ্চ কত সময় পাওয়া যাবে? 3 বছর। কত ধারায় বলছে? 8 ধারায়। 8 ধারা। এই তো পারেন তো। বিমল সাহেব, 4 ধারায় কি আছে? তারপর স্যার আমার ডাইরেক্ট তারিখ তারিখের দিন যদি স্যার আদালত বন্ধ থাকে পরে পরবর্তী 15 দিনের মামলা দায়ের হবে। যদি আপিল হয়, মামলা না হয় আপিল হয়, সেক্ষেত্রে কি 4 ধারা প্রযোজ্য হবে কিনা? হবে। পীযূষ কি বলে? জি স্যার হবে। হবে, কারণ হচ্ছে গিয়ে মামলা, আপিল, দরখাস্ত, 3টা ক্ষেত্রে 4 ধারা প্রযোজ্য। ঠিক আছে। আচ্ছা, দেখি নাইম গাজী বলেন। কেউ বলবেন না? ধরেন আপনি একটা দেওয়ানি মামলা করতে গেলেন, আপনার শেষ দিন। এখন ওই দিন যেয়ে দেখলেন যিনি বিচারক তিনি ছুটিতে আছে, এই ক্ষেত্রে কি 4 ধারা প্রযোজ্য হবে কিনা? বিচারক ছুটিতে কিন্তু। না স্যার এটা এই ক্ষেত্রে তো স্যার মামলা দায়ের করতে হয় স্যার শেষ দাঁড়াবে। হুম। তাহলে এই ক্ষেত্রে মামলা দায়ের করা যাবে নাকি? জি। বিচারক ছুটিতে থাকলে এটা কোনো ব্যাপার না, ফেরেশতাদের কাছে মামলা দায়ের করা যাবে। সো এই ক্ষেত্রে 4 ধারা প্রযোজ্য হবে না। আসেন আমরা 15 ধারায় আসি। ধন্যবাদ। ধারা 15, এখান থেকেও একবার প্রশ্ন আসছে বিজিএস এ। লাস্টের বিজিএস বা তার আগের বিজিএস এ কার্যক্রম স্থগিত থাকাকালীন সময় বাদ দিতে হবে। কার্যক্রম স্থগিত থাকাকালীন সময় কি বাদ দিতে হবে? এক্সক্লুশন অফ টাইম ডিউরিং হুইচ প্রসিডিংস আর সাসপেন্ডেড। একটু পড়ি তারপর ব্যাখ্যা দিই। দেখেন, পুরাতন বইতে বিস্তারিত নাই, বাট যতটুকু আছে বা লেখাইছিলাম ওইটুকু মনে রাখলেই হবে। তামাদি আইনের 15-1 ধারায় মকদ্দমা বা ডিক্রি জারি তামাদি মেয়াদ গণনা করতে প্রযোজ্য হবে। 15-1 ধারা প্রযোজ্য হবে মকদ্দমা বা ডিক্রি জারি, যেখানে 15-2 ধারা শুধুমাত্র মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে প্রযোজ্য। সো 15-1 ধারায় নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা স্থগিত সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে, আর 15-2 ধারায় গোল দিবেন নোটিশের সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে। আমি একটু ব্যাখ্যা দিই, তারপরে এই জায়গা পড়ি। ব্যাখ্যাটা হলো, যদি আপনার কোন নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা কোনো মামলা দায়ের যদি স্থগিত করা হয়, তাহলে যতদিন পর্যন্ত ওই নিষেধাজ্ঞা বা আদেশটা বলবৎ থাকবে ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। কিভাবে? একটা ব্যাখ্যা দিই। ধরেন যে সরকার আদেশ দিছে যে আগামী 6 বছর কোনো ঘোষণামূলক মামলা করা যাবে না, বা আপাতত কোনো ঘোষণামূলক মামলা করা যাবে না। তাহলে এই সময়টাতে যাদের ঘোষণামূলক মামলা করার তামাদি মেয়াদ গণনা কি হবে? উদ্ভব হবে। নর্মালি আমরা জানি ঘোষণামূলক মামলা দায়েরের তামাদি মেয়াদ 6 বছর, কিন্তু ওই আদেশটাই ছিল 12 বছর।
কিন্তু আমার কারণ উদ্ভব হয়েছে 12 বছরের বেশি হয়ে গেছে। তাহলে যতদিন এই যে যে আদেশটা ছিল এই সময়টা বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা কি শুরু করতে হবে। বুঝেন নাই বোধহয়? বুঝেন নাই? আচ্ছা, ধন্যবাদ। তাহলে উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে ভালো বুঝবেন। ধরেন আজকে হচ্ছে 2000 কত সাল? 25 সাল। ধরেন 25 সালে বাংলাদেশ সরকার আদেশ দিল যে আগামী, মানে 25 সালে কোনো সাল মেনশন করেন নাই, ধরেন বললো যে 25 সাল থেকে কোন রকম ঘোষণামূলক মামলা দায়ের করা যাবে না ভবিষ্যৎ ঘোষণা আসার আগ পর্যন্ত। এবং এই আদেশটা বা এই নিষেধাজ্ঞাটা বলবৎ ছিল 25 থেকে 35 পর্যন্ত। 25 থেকে 35, বুঝেন কিনা? এইটুক তো বুঝতেন। এখন আশরাফুল সাহেব, ওনার একটা ঘোষণামূলক মামলার কারণ উদ্ভব হয়েছে 2026 সালে। 2026, এবং আমরা জানি তামাদি আইনের 120 অনুচ্ছেদ অনুসারে ঘোষণামূলক মামলা দায়ের করতে হবে কত বছর? 6 বছর। তাহলে 26-এ যদি হয় 27, 28, 29, 30, 31, 32, ওনার মামলা করতে হবে কত সালের মধ্যে? 32 সালের মধ্যে কিন্তু 26 থেকে 32 পর্যন্ত কি ছিল? নিষেধ ছিল, নিষেধাজ্ঞা ছিল। তাহলে নিষেধাজ্ঞা কাটছে কবে? 35 সালে। তাহলে 35 থেকে 6 বছরের মধ্যে ওনার মামলা করতে হবে। আর যতদিন নিষেধাজ্ঞা ছিল এটা কি যাবে? বাদ যাবে। তামাদি আইনের কত ধারা? 15 বা 15 ধারা। ঠিক আছে। তাহলে যদি কোনো আদেশ বা নিষেধাজ্ঞা থাকে তাহলে যতদিন বা আদেশ বা নিষেধাজ্ঞা ছিল ততদিন তামাদি মেয়াদ গণনা কি যাবে? বাদ যাবে। 15-1। বুঝছেন? 15-2টা বুঝেন। 15-2 হলো যে নোটিশ যে দেন আপনি সরকারের মামলা করার আগে 2 মাস পূর্বে নোটিশ দেওয়া লাগে। 80 ধারা, দেওয়ানি কার্যবিধির 80 ধারা। তাহলে মূল তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে এই 2 মাস কাউন্ট হবে না। 2 মাস বাদ দিয়ে ধরেন সরকারের বিরুদ্ধে একটা মামলার তামাদি মেয়াদ 1 বছর। এখন আপনি নোটিশ দিলেন আজকে 2 মাস আগে, 2 মাস পরে গিয়ে থেকে 1 বছরের মধ্যে মামলা করতে হবে। এমন না যে 2 মাস দিছি আর আমার সময় আছে 10 মাস, বিষয়টা তা না। সরকারের 2 মাস আগে নোটিশ দিছি, তারপরে 2 মাস পর থেকে আমার তামাদি মেয়াদ গণনা কি শুরু হবে। আর এই যে যে 2 মাস আগে নোটিশ দিলাম এটা কিন্তু বাদ যাবে। বাদ যাবে মানে মানে হলো মূল তামাদি মেয়াদ থেকে মানে কাউন্ট হবে না, এটা হলো কথা। মানে এমন না যে 1 বছরের মধ্যে মামলা করতে হবে, 2 মাস আগে নোটিশ দিলাম তাহলে মূল সময় বোধহয় 10 মাস, বিষয়টা তা না। মূল সময় 2 মাস পর থেকে 12 মাস। বুঝাইতে পারলাম? তাহলে 15-1 হলো আদেশ বা নিষেধাজ্ঞা দিলে ওই সময়টা তামাদি মেয়াদ গণনা থেকে কি যাবে? বাদ যাবে। আর 15-2 হলো নোটিশের ক্ষেত্রে, নোটিশ দিতে যে সময়টা লাগলো এটা বাদ যাবে। তো এটা এই জায়গায় বিস্তারিত ব্যাখ্যা দিছে। জাস্ট একটু পড়ে শোনাই, আপনাদের যাদের পুরাতন বইতে নেই দরকার নাই, আমরা আপনার মোটামুটি এতটুকু জানলেই ইনশাল্লাহ হবে। নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা স্থগিতের সময় বাদ দিতে বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা দেখেন। তামাদি আইনের 15-1 ধারা অনুসারে কোনো মামলা বা কোনো ডিক্রিজারের আবেদন যা ডিক্রিজারের ডিক্রিজারের আবেদন যা দায়ের বা বলবৎ করা নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা স্থগিত করা হয়েছিল এমন কোনো মকদ্দমা বা ডিক্রিজারের আবেদনের তামাদি মেয়াদ গণনা করতে নিম্নলিখিত মেয়াদ সমূহ বাদ দিতে হবে। কি কি দেখেন? যতদিন উক্ত নিষেধাজ্ঞা বা আদেশ বলবৎ ছিল ততদিন, যেদিন উক্ত নিষেধাজ্ঞা বা আদেশ প্রদত্ত হয়েছিল, এবং যেদিন উক্ত নিষেধাজ্ঞা বা আদেশ কি করা হয়েছিল? প্রত্যাহার করা হয়েছিল। তাহলে যেদিন ঘোষণা করছে, যেদিন ততদিন বলবৎ ছিল, আর যেদিন কি প্রত্যাহার করছে, এই সব দিনই কি দিতে হবে? বাদ দিতে হবে। তারপরে চলে আসেন নোটিশের সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা। এ সকল আইন তো আপনাদের এমনি মোটামুটি একটু পড়তে জটিল লাগে। তারপরে যখন আপনি এই বইগুলো মানে সরাসরি যখন একা একা পড়তে যাবেন তখন এটা কিন্তু আরো বোরিং লাগবে, যে এটা এত মানে মাথায় ঢুকতেছে না। তো মাথায় ঢোকানোর জন্য হলে এইসব কথা আপনাদের এত কথা বলা। দেখেন 15-2 ধারা অনুসারে নোটিশের সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে। 15-2 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে মোকদ্দমা দায়েরের পূর্বে নোটিশ দেওয়া আইনগত বাধ্যতামূলক, সেক্ষেত্রে প্রদত্ত নোটিশের মেয়াদ তামাদি মেয়াদ গণনা হতে কি দিতে হবে? বাদ দিতে হবে। 15-2 ধারা প্রযোজ্য হবে, গোল দিবি আন্ডারলাইন করে, শুধুমাত্র যে ক্ষেত্রে মোকদ্দমা দায়ের করার পূর্বে নোটিশ দেওয়া আইনত কি বাধ্যতামূলক। এই যে যেমন দেখেন দেওয়ানি কার্যবিধির 80 ধারার বিধান অনুসারে লিখিত আকারে নোটিশ প্রদানের পরবর্তী 2 মাস অতিবাহিত হওয়ার পর সরকার বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কোনো মোকদ্দমা দায়ের করা যেতে পারে। যেহেতু 80 ধারার মোকদ্দমা দায়ের করার পূর্বে নোটিশ দেওয়া বাধ্যতামূলক, সেহেতু এমন নোটিশের মেয়াদ 15-2 ধারা অনুসারে বাদ দেওয়া যায়। সো আপনি মনে রাখবেন আদেশ বা নিষেধাজ্ঞাটা বাদ দিবে 15-1, আর নোটিশ বাদ দিবে কত? 15-2।
তার মানে আমরা যত বিস্তারিতই পড়তেছি না কিনা, মূল জিনিস কিন্তু মানে ছোট ছোট করে মনে রাখবো আমি, যে আদেশ বা নিষেধাজ্ঞার এই সময়টা বাদ যাবে 15-1, আর নোটিশের সময়টা বাদ যাবে 15-2। বুঝছেন না? 15 ধারা থেকে কোনোদিন কোনো প্রশ্ন আসে নাই, বাট সামনে আসতে পারে। আশা করি যদি কোনো প্রশ্ন আসে ইনশাল্লাহ পারবেন। তো ফেরদৌস সাহেব, আমাদের একটু বিরতি 5 মিনিটের। ফেরদৌস সাহেব, কফি খাওয়ান।